2 মাস হলো তিশা প্রেগন্যান্ট। অদ্ভুত বিষয় হলো তিশা অনুভব করতেই পারেনি যে সে প্রেগন্যান্ট। আরিয়ানের টেবিলের নিচে লুকিয়ে রাখা একটা প্রেগন্যান্সির মেডিকেল রিপোর্ট দেখে সে জানতে পারে। সেই রিপোর্টের নামও ভালোভাবে কেটে দেওয়া হয়েছে। তিশা বুঝতেই পারছে না বাচ্চাটা কি তিশার পেটে বেড়ে উঠছে নাকি তার হাজবেন্ডের। তিশা মনে মনে ভাবতে থাকে হয়তো আরিয়ান তাকে সারপ্রাইজ দিতে চাইছে। তিশা যখন এসব ভাবছে তখনই আরিয়ানের ফোন বাজতে শুরু করে। তিশা ফোনের দিকে তাকিয়ে দেখে নাম্বারটা কারোর নামে সেভ করা নেই, তাই সে ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসতেই তিশা চুপ হয়ে যায়। হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? তুমি কি এখনো রাগ করে থাকবে আমার ওপরে? দেখো, আমি প্রেগনেন্ট। তুমি যদি এমন করো তাহলে আমি মুখ দেখাবো কি করে এই সমাজে? আমি জানি না এসব কি করে হয়ে গেল। কথা কেন বলছো না তুমি? প্লিজ কথা বলো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ। মেয়েটা এসব কথা বলে ফোন কেটে দিয়ে একটা মেসেজ করে। মেসেজে লেখা ছিল, আমরা আজকে রাতেই বিয়ে করে নেব, না হলে আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমি চাই না কেউ আমাদের সন্তানকে খারাপ চোখে দেখুক। আমি এই সন্তানকে দুনিয়ার আলো দেখাতে চাই। আমি তোমার জন্য রাতে অপেক্ষা করে থাকবো। তোমার পছন্দের সব খাবার রান্না করে রাখবো। প্লিজ এসো তুমি। আমি তোমার অপেক্ষায় থাকবো। ভালোবাসি তোমায়। তিশা মেসেজটি দেখে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারেনি। তিশা এখন বুঝতে পারে টেবিলের ভিতরে লুকিয়ে রাখা সেই মেডিকেল রিপোর্টটা আসলে তিশার না, এই মেয়েটার ছিল। তিশা ফোন তার আগের জায়গায় রেখে চুপচাপ হয়ে বসে থাকে খাটের এক কোণায়, আর সে কান্না করতে শুরু করে। আরিয়ান তখন ওয়াশরুমের ভিতরে ছিল। কিছুক্ষণ পরে আরিয়ান ওয়াশরুমের ভিতর থেকে বেরিয়ে এসে দেখে তিশা চুপচাপ বসে আছে। আরিয়ান গিয়ে তিশার পাশে বসে তিশাকে জড়িয়ে ধরে। তিশা আরিয়ানের হাত সরিয়ে দেয়। কি হয়েছে তিশা? এমন মুখ কালো করে বসে আছো কেন? আরিয়ান, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তিশার কথা শুনে আরিয়ান একটু অবাক হলো। হঠাৎ করে কি হয়ে গেল তিশার? একটু আগেও তো হাসি খুশি ছিল। তিশা, মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। আমি বলছি না আমায় একা থাকতে চাই। আরিয়ান আর কোনো কথা না বলে উঠে চলে গেল। তিশা আরিয়ানকে কোনো কথাই বলল না। তার আসল কারণ হলো তিশা দেখতে চায় আরিয়ান রাতে বাসা থেকে বের হয় কিনা। আর সে ভিতরে ভিতরে কান্নায় ভেঙে পড়ে, কারণ তিশা আরিয়ানকে অনেক বেশি ভালোবাসে। আর আরিয়ান তাকে ঠকালো। তার ভালোবাসার কোনো মূল্য নেই আরিয়ানের কাছে, নাকি তার ভালোবাসায় কোনো কমতি ছিল যার জন্য আরিয়ান অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। তিশা তখনও নিজের রুমে একাই বসে রইল। আরিয়ান তিশার পাশে এসে বসলো। তিশা, আমি একটু বাইরে যাব। আসলে আজকে আমার একটা ফ্রেন্ড পার্টি দিচ্ছে, তো সেখানে আমাকে ইনভাইট করেছে। আমার রাতে আসতে দেরি হবে। তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে কিন্তু। তিশার মনের সন্দেহ আরও বাড়তে থাকে। তাহলে আরিয়ান মেয়েটার কাছে যাচ্ছে, আবার যাচ্ছে, তাও আমাকে মিথ্যে কথা বলে। আরিয়ান তো তার আগে কখনোই মিথ্যে কথা বলতো না। ইদানিং তুমি আমার সাথে মিথ্যে বলছো? আরিয়ান একটা মুচকি হাসি দিয়ে বলল, তিশা, আমি কি তোমায় মিথ্যে কথা বলতে পারি? আর আজ তুমি হঠাৎ করে এইরকম কথা কেন বললে? আরিয়ান, মেয়েটা কে? আর মেয়েটার সাথে তোমার কতদিনের সম্পর্ক? আরিয়ান অবাক হয়ে বলল, মেয়ে মানে? কোন মেয়ের কথা বলছো তুমি? যে মেয়ের সাথে দেখা করতে যাচ্ছ? আরে আমি কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি না। আমি তো ফ্রেন্ড হেলালের বাসায় যাচ্ছি। বিশ্বাস না হলে তুমি ফোন দিতে পারো। থাক আরিয়ান, অনেক হয়েছে। অনেকক্ষণ আমি তোমার এসব মিথ্যে কথা সহ্য করছি। আর না, আমাকে তোমার ভালো লাগে না সেটা তুমি আমাকে বললেই হতো। তুমি কেন আমার সাথে এমন করলে? আমি তোমার কি ক্ষতি করেছি? তিশা, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার ক্ষতি কেন করব? এই কথা বলে আরিয়ান তিশার গাল স্পর্শ করে। এক ঝটকায় আরিয়ানের হাত সরিয়ে দেয়। আমাকে তোমার এই নোংরা হাতে স্পর্শ করবে না। তুমি আমাকে ভালোবাসো, তাই না? এই তোমার ভালোবাসা? অন্য মেয়েদের সাথে রাত কাটানো তোমার ভালোবাসা আরিয়ান? তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো তিশা। এসবের মানে কি? হো, তুমি মানে খুঁজতেছো? ওয়েট, দিচ্ছি। তিশা এবার লুকিয়ে রাখা রিপোর্ট সেই মেডিকেল আরিয়ানের দিকে ছুঁড়ে মারে এবং বলতে থাকে, এই রিপোর্ট কার আরিয়ান? এখানে কারোর নাম লেখা নেই কেন?
নাকি আমি জেনে ফেলবো বলে তুমি নামটাই কেটে দিলে? তিশা, এটা আমার বন্ধু রায়হানের স্ত্রীর প্রেগনেন্সির রিপোর্ট। ও আমার কাছে এটা রাখতে দিয়েছে, বলেছে এটার ব্যাপারে কেউ যেন জানতে না পারে, তাই আমি এটা লুকিয়ে রেখেছি। খুব সুন্দরভাবে তুমি মিথ্যে কথা বলতে পারো। তোমার ফোনটা একটু দাও তো আমাকে। আরিয়ান কোনো কিছু না ভেবে তিশার হাতে ফোন দিয়ে দিল। তিশা সেই মেসেজটা বের করে আরিয়ানকে দিল। আরিয়ান মেসেজটি দেখে যেন আকাশ থেকে পড়ল। আরিয়ান নিজেও কিছু বুঝতে পারছে না এই মেসেজের মানে। আরিয়ান এবার বুঝতে পারে তিশা কেন এমন করছে। আরিয়ান, তোমাকে আমার আর কিছু বলার নেই। এই কথা বলে তিশা কান্না করতে করতে অন্য রুমে চলে গেল। আরিয়ান মেসেজটি দেখে কিছুই বুঝতে পারছে না এই মেসেজ তাকে কে দিল। আরিয়ান এবার তাড়াতাড়ি করে সেই নাম্বারে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে। কি করবে বুঝতে পারছে না। আরিয়ান আবার তিশার কাছে দৌড়ে গেল। তিশা, আমি জানি না কে এই মেসেজ দিয়েছে, নাম্বার অফ দেখাচ্ছে এখন। আরিয়ান, অনেক হয়েছে তোমার এসব নাটক, আমি আর এসব নিতে পারছি না। তিশা, আমার উপরে কি তোমার একটুও বিশ্বাস নেই? এই চিনলে তুমি আমাকে, আমাদের এতদিনের ভালোবাসা, আর তুমি আমাকে এই চিনলে? আজ নিজের চোখের আর নিজের কানে না শুনলে তো এতদিন ভুলের মধ্যেই থাকতে হতো। আজ আমি তোমার ফোন রিসিভ না করলে তো তোমার এমন চরিত্র আমি ধরতেই পারতাম না। আরিয়ান, তোমার সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে নিজের ওপরে। তুমি আমার সামনে থেকে চলে যাও প্লিজ। আরিয়ান কি করবে বুঝতে পারছে না। সে কিভাবে তিশাকে বিশ্বাস করাবে যে এসব আসলে সত্যি না। আরিয়ান এবার ব্যালকনিতে চলে যায়। অন্যদিকে আরিয়ান চলে যাওয়ার পরে তিশা অঝরে কান্না করতে থাকে। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে বারান্দার দিকে তাকিয়ে মন খারাপ করে। হঠাৎ করে আরিয়ানের ফোন বেজে ওঠে। সে সাথে সাথে পকেট থেকে ফোন বের করে দেখে হেলাল ফোন দিয়েছে। আরিয়ান ফোন রিসিভ করলো। আরিয়ান, তুই কখন আসবি? আমরা তো তোর জন্য অপেক্ষা করে আছি। আমি যেতে পারবো না, তোরা পার্টি শুরু করে দে। আসলে ভালো লাগছে না আমার। কি হয়েছে তোর? কিছু হয়নি। তুই তো সন্ধ্যায় বললি আসবি, তাহলে হঠাৎ করে আবার আসবি না কেন বলছিস? মানুষের কি মুড পরিবর্তন হয় না? আমার ভালো লাগছে না তাই আমি যাব না। এই কথা বলে আরিয়ান ফোন কেটে দিল। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। আরিয়ান খাবার নিয়ে তিশার কাছে চলে গেল। তিশা, খাবারটা খেয়ে নাও, আমি একা থাকতে চাই আরিয়ান, আর আমাকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। তিশা, তুমি এত পাগলামি কেন করছো? আমি তো বলছি এসব আমি আসলেই জানি না। এই নাম্বারটা কার আমি সেটাও জানি না। প্লিজ খাবারটা খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না। এমন করলে শরীর খারাপ করবে তোমার, বোঝার চেষ্টা করো। আমাকে নিয়ে তোমার চিন্তা হয়? আর কত অভিনয় করবে তুমি আমার সাথে? অনেক তো হয়েছে আরিয়ান। তিশা, আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না। তুমি এই রুম থেকে যাও। আমি এখানে একা থাকতে চাই, না হলে আমি কিন্তু নিজের সাথে খারাপ কিছু করে ফেলবো। আরিয়ান মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে চলে আসে। এবার সে আবার ব্যালকনিতে গিয়ে চেয়ারের ওপর বসে থাকে। ঠান্ডা বাতাসে আরিয়ানের চোখে ঘুম নেমে আসে, আর আরিয়ান সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠার আগে তিশার রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে সবকিছু ঠিকঠাকভাবে আছে, শুধু তিশা নেই। আরিয়ান এবার ওয়াশরুমের ভিতরে গিয়ে তিশাকে খুঁজতে থাকে, কিন্তু সে তিশাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আরিয়ান আবার নিজের রুমে চলে আসে। রুমের ভিতরে আসতেই আরিয়ানের চোখ পড়ে টেবিলের ওপরে। সেখানে একটা চিরকুট দেখতে পায়, আর সে ধীরে ধীরে চিরকুটের দিকে এগিয়ে যায়। আর সে চিরকুটটি হাতে নিয়ে পড়তে শুরু করলো। চিরকুটে লেখা ছিল, আরিয়ান, আমি কখনো ভাবিনি তুমি আমাকে নিয়ে এইভাবে ঠকাবে। আমি তো এক কথায় তোমার হাত ধরে আমার বাড়ি ছেড়ে দিয়েছি, তাহলে তুমি কিভাবে আমার সাথে এমনটা করতে পারলে? আমার মধ্যে কি এমন কমতি ছিল যে তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেলে? আরিয়ান, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার ভালোবাসার এই দাম দেবে আমি কখনো ভাবতে পারিনি। আমি তোমাকে চিরটা কালের জন্য মুক্তি দিয়ে দেব। এরপর তোমার যা ইচ্ছে তাই করবে। আমি আর তোমাকে কিছু বলতে যাব না। তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে, এরপর হয়তো কাউকেই কখনোই বিশ্বাস করতে পারবো না। তোমার বাচ্চা দরকার ছিল আমাকে বলতে, আমি তো তোমাকে আরও আগে থেকে বলেছি বাচ্চা নিতে, তুমিই তো বারবার আমাকে না করতে। তাহলে কেন তুমি এমন করলে? আমি আর কিছু লিখতে পারছি না। ভালো থেকো আরিয়ান। সময় মতো আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, তুমি সিগনেচার করে দিও। আমি চলে গেলাম তোমার বাসা ছেড়ে। আমার খোঁজ নিতে হবে না তোমার। ভালো থেকো।
চিরকুটটা পরে আরিয়ানের চোখের পানি টলমল করে পড়তে শুরু করে। কোনো দোষ না করেও আরিয়ান আজ তিশার চোখে অপরাধী। আরিয়ান আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য তিশার বাসা। আরিয়ান খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে তিশার বাসার সামনে চলে গেল। আরিয়ান গাড়ি থেকে নেমে দরজার কলিং বেল বাজাতে শুরু করে। ভিতর থেকে কলিং বেলের শব্দ শুনে তিশার আম্মু রাহেলা বেগম দরজা খোলে। দরজা খুলতেই আরিয়ান ভিতরে চলে আসে। কেমন আছো আরিয়ান? ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাবা, তোমাদের মধ্যে এমন কিছু হয়েছে? তিশা সকাল চলে আসছে, ও কোনো কথা বলল না, শুধুই কান্না করছিল। তিশা এখন কোথায় মা? তিশা তো দরজা বন্ধ করে রুমের ভেতর বসে আছে। ঠিক আছে। এই কথা বলে আরিয়ান তিশার রুমের দিকে চলে গেল। রাহেলা বেগম এবার দরজা বন্ধ করেছে। এমন সময় তার হাজবেন্ড দিদার সাহেব এসে বলল, কে এলো এত সকালে? আরে আর বলো না, সকালে তিশা আসছে আর এখন জামাই আসছে, মনে হয় ওদের মধ্যেই ঝগড়া হয়েছে। সমস্যা নেই, আবার ঠিক হয়ে যাবে। এই বয়সে ঝগড়া হতেই পারে। আসলে ব্যাপারটা কেমন যেন লাগছে। আরে দূর, এমন কিছুই না। তুমি গিয়ে সবার জন্য নাস্তা রেডি করে নাও, আমি দেখছি। অন্যদিকে আরিয়ান তিশার রুমের সামনে গিয়ে দরজার মধ্যে টোকাই দিতে থাকে। দরজা থেকে তিশা বলে ওঠে, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। তিশা প্লিজ দরজা খোলো, আমি আরিয়ান। আরিয়ানের কণ্ঠ শুনে তিশা বলল, তুমি এখানে কেন আসলে? তুমি চলে যাও এখান থেকে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। প্লিজ তিশা, তুমি একটু দরজাটা খোলো। এমন সময় দিদার সাহেব চলে আসে। উনি এসে দেখে আরিয়ান এখনো বাহিরে দাঁড়িয়ে আছে। তিশা এখনো দরজা খোলেনি। কি ব্যাপার তিশা, এখনো দরজা খোলনি? না বাবা, আমি কখন থেকে ডাকছি, কিন্তু তিশা দরজা খুলছে না। এই মেয়েটা হয়েছে তার মায়ের মতন। ওর মা আমার সাথে রাগ করে দরজা বন্ধ করে দেয়, আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখে। দাঁড়াও দেখি আমি কিছু করতে পারি নাকি। আরিয়ান কিছু না বলে দরজার সামনে থেকে সরে গিয়ে দিদার সাহেবকে জায়গা করে দিল। তিশা মা, দরজা খুলে দে, জামাই এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তিশা ভেতর থেকে বলল, বাবা তুমি ওকে চলে যেতে বলো, আমি ওর মুখও দেখতে চাই না। দরজা খোল তুই আগে, আর আমাকে সব কিছু খুলে বল দেখি আমি কিছু করতে পারি কিনা। তিশা আর কোনো কথা বলল না। এবার দিদার সাহেব আরিয়ানকে নিয়ে চলে আসলো। এবার জামাই শ্বশুর দুজনে সোফায় বসে। আচ্ছা আরিয়ান, কি নিয়ে ঝগড়া হয়েছে আমাকে একটু বলবে? তিশা তো এত রাগ কখনো করেনি, আজ কেন এমন করছে? আসলে বাবা, তিশা আমাকে ভুল বুঝছে। কেন, কি হয়েছে? এবার আরিয়ান সব ঘটনা দিদার সাহেবের কাছে বলল। সব কথা শুনে দিদার সাহেবও চুপ হয়ে গেল। বিশ্বাস করেন বাবা, আমি কিচ্ছু জানি না। আর কে এই মেসেজ বা কল দিয়েছে আমি সেটাও জানি না। নাম্বারটা এখনো বন্ধ। আমি কিভাবে তিশাকে বিশ্বাস করাবো যে আমি কিছুই জানি না? আরিয়ান দিদার সাহেবের সামনে কান্না করতে শুরু করে দিল। দিদার সাহেব বুঝতে পারে যে এখানে কিছু একটা মিস্টেক আছে। আরিয়ানের কান্নামাখা মুখ দেখে উনি শিওর হয়ে যান যে আরিয়ান মিথ্যা বলছে না। আরিয়ান, আমি বুঝতে পারছি, হয়তো কেউ তোমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছে, সেই জন্য কেউ তোমাদের পিছু নিয়েছে। কিন্তু বাবা, কে করবে এমন? সেটাই খুঁজে বের করতে হবে। এমন সময় তিশা সবার সামনে চলে আসে। তিশা তার বাবার কাছে এসে বলল, বাবা তুমি একটা উকিল ঠিক করে দাও আমাকে। উকিল দিয়ে কি করবি তুই? আমি আর ওর সাথে সংসার করতে চাই না। আরিয়ান সাথে সাথে তিশার কাছে চলে গেল। তিশা, আমি জানি আমাকে ভুল বোঝার যথেষ্ট কারণ আছে, কিন্তু বিশ্বাস করো আমি এসবের কিচ্ছু জানি না। থাক আরিয়ান, আর নয়, অনেক বোকা বানিয়েছো তুমি আমাকে। দিদার সাহেব বলল, দেখ মা, আমাদের চোখের সামনে এমন অনেক কিছুই ঘটে যায় যা আসলে বাস্তব নয়। বাবা, আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি একটা উকিল ঠিক করে নিয়ে আসো। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। তুই এখন শান্ত হ মা। রাগের মাথায় কোনো ডিসিশন নেওয়া ঠিক না। সংসারটা তোর, তাই বলছি ভেবে চিনতে দেখ। আমি ভেবেই ডিসিশন নিয়েছি, তুমি একটা উকিল ঠিক করে দেবে ব্যাস। এই কথা বলে তিশা ওপরে চলে গেল। আরিয়ান সেখানেই দাঁড়িয়ে রইল আর তার চোখের পানি টলমল করতে থাকে। আরিয়ান, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি তাহলে আজ আসি। আসি মানে কি? তুমি কোথায় যাবে এখন? আমি আমার বাসায় চলে যাচ্ছি। এখানে আমার থাকা ঠিক হবে না। নাস্তা তো করে যাও। আমার গলা দিয়ে খাবার নামবে না বাবা। আমি আসি, ভালো থাকবেন। আর তিশার খেয়াল রাখবেন একটু। এই কথা বলে আরিয়ান তার নিজের বাসায় চলে গেল। বাসায় গিয়ে মন খারাপ করে বসে থাকে সে।
অন্যদিকে দিদার সাহেব তার স্ত্রীর কাছে সব কিছু খুলে বলল। উনি এবার তিশার কাছে চলে গেল। তিশা, দরজা খোল মা। তিশা দরজা খুলে দিয়ে বলল, কিছু বলবে আম্মু? রুমে একা একা বসে আছিস কেন? মা রে, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, চিন্তা করিস না, দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার মতন কিছু নেই মা, সব শেষ হয়ে গেছে। আরিয়ান আমাকে ঠকিয়েছে মা। তিশার আম্মু তার চোখের পানি মুছে দেয়। তিশা তার মায়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে, এমন সময় হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায়। তিশার আম্মু চিৎকার দিয়ে তার হাজবেন্ডকে ডাকতে থাকে। দিদার সাহেব ভিতরে এসে দেখে তিশা ফ্লোরের ওপর পড়ে আছে। তিশা মা, কি হয়েছে তোর? চোখ খোল মা। দিদার সাহেব এবার তাড়াতাড়ি করে তিশাকে খাটের ওপরে শুইয়ে দেয়। তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে কল করুন, আমার মেয়েটার কি যে হয়ে গেল। দিদার সাহেব তাদের পরিচিত একজন ডাক্তারকে কল দিয়ে আসতে বলে। সবাই খুব চিন্তায় পড়ে যায়, হঠাৎ করে মেয়েটার কি হয়ে গেল। হঠাৎ করে তিশা মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণটা কেউ বুঝতে পারছে না। এবার তাদের সেই ডাক্তার কিছুক্ষণের মধ্যেই চলে আসে। ডাক্তার এবার সব কিছুই পরীক্ষা করে ভালোভাবে। ইতিমধ্যে তিশাও ঠিক হয়ে যায়। তিশা এখনও শুয়ে আছে। ডাক্তার সব পরীক্ষা করে একটা মুচকি হাসি দেয়। দিদার সাহেব বলল, ডাক্তার, আমার মেয়ে ঠিক আছে তো? হঠাৎ করে ওর কি হয়ে গেল? আরে দিদার সাহেব, ভয় পাওয়ার কিছু নেই, আপনি নানা হতে চলেছেন, মিষ্টি খাওয়ান। কথাটা শুনেই দিদার সাহেব আর তার স্ত্রীর অনেক বেশি খুশি হয়ে যান। কিন্তু তিশা মোটেও খুশি হয়নি, কারণ তিশা চায় না আরিয়ানের সন্তানকে সে দুনিয়ার আলো দেখাতে। কিছুক্ষণ পরে ডাক্তার চলে গেল। দিদার সাহেব বলল, তিশা, আজ আমি সত্যিই অনেক খুশি। আজ তুই আমার কাছে যা চাইবি তুই তাই পাবি। বল মা, তুই কি চাস? দেবে তুমি যা চাইবো? হ্যাঁ। তাহলে তুমি যত তাড়াতাড়ি পারো আমার জন্য একটা উকিল ঠিক করে দাও, আমি আরিয়ানকে ডিভোর্স দিতে চাই। তিশার কথা শুনে দিদার সাহেবের মুখের হাসির সাথে সাথে হারিয়ে গেল। উনি আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। এবার তিশার আম্মু বলল, তুই কাজটা ঠিক করিসনি তিশা। দেখ মা, একটা সংসার ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু গড়ে তোলা অনেক কঠিন। আমি তোকে মা হয়ে বলছি, যে কোনো কিছু করার আগে ভেবে করবি। আমি গেলাম। এই কথা বলে চলে গেল। তিশা কিছুক্ষণ খাটের ওপরে বসে কান্না করতে থাকে। তিশা যখন নিজেকে শান্ত করতে চায় তখন সেই অজানা ফোন কল আর অজানা মেসেজের কথা মনে পড়ে যায়। তিশা অনেক ভেবে সিদ্ধান্ত নেয় এই বাচ্চা সে নষ্ট করে দেবে। যেমন ভাবনা তেমন কাজ। তিশা এবার তাদের সেই ডাক্তারকে ফোন করে। হ্যালো তিশা মা, কেমন আছো এখন তুমি? আঙ্কেল, আমি ভালো আছি আঙ্কেল, আপনাকে আমার একটা দরকারে কল দিলাম। বলো মা, কি বলবে তুমি? আঙ্কেল, আমি আপনাকে যেটা বলবো এই কথা আপনি কাউকে বলতে পারবেন না, এটা শুধু আপনার আর আমার মধ্যে থাকবে। আচ্ছা ঠিক আছে, বলো। আঙ্কেল, আমি আমার এই বাচ্চাটা নষ্ট করে ফেলতে চাই, প্লিজ বলুন এর জন্য আমাকে কি করতে হবে? তিশার কথা শুনে ডাক্তার অবাক হয়ে গেল। তিশা, তুমি এসব কি বলছো? তুমি বাচ্চা নষ্ট করতে কেন চাইছো? আঙ্কেল, আমি আপনাকে সব কিছুই বলবো, প্লিজ আপনি আমাকে আগে বলেন আমাকে কি করতে হবে। আমি এখন ফোন রাখছি, তোমার সাথে পরে কথা বলবো। আর তুমি আর একবার ভেবে নাও। এই কথা বলে ফোন কেটে দিল ডাক্তার। তিশা ফোন রেখে দেয়। তিশার বাবা দরজার পাশে দাঁড়িয়ে তিশার সব কথা শুনতে পায়। উনি আর তিশার রুমে না গিয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে আরিয়ানকে ফোন দেয়। আরিয়ান, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তুমি বাবা হতে চলেছ। দিদার সাহেবের মুখে কথাটা শুনে আরিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। দিদার সাহেব আবার বলল, বাবা আরিয়ান, কিন্তু একটা সমস্যা রয়েছে। কি সমস্যা বাবা? তিশা ঠিক আছে তো? তিশা ঠিক আছে, কিন্তু ও বাচ্চাটা নষ্ট করে দিতে চাইছে। কি বলছেন এসব বাবা? আমি এখনই আসছি। এই কথা বলে আরিয়ান ফোন কেটে দিয়ে আর দেরি করলো না। সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আরিয়ান তিশাদের বাড়িতে পৌঁছে যায়। আরিয়ান সোজা তিশার রুমে চলে গেল। গিয়ে দেখে তিশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বাহিরের দিকে তাকিয়ে। আরিয়ান পিছন থেকে তিশাকে জড়িয়ে ধরে। তিশা নিজেকে আরিয়ানের থেকে সরিয়ে নেয়। আরিয়ান অনেক খুশি হয়ে বলল, তিশা, আজ আমি সত্যিই অনেক খুশি। কেন? আপনি তো এর আগেও অনেক খুশি হয়েছেন। তিশা, এসব বাদ দাও প্লিজ, তুমি আমার সাথে বাসায় চলো। আমি সব সময় তোমার পাশে থাকবো, আমি সব সময় তোমার খেয়াল রাখবো। এসব আর করতে হবে না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আর হ্যাঁ, আপনার সন্তান আমি এই দুনিয়ায় আনতে চাইছি না, আমি এই সন্তান নষ্ট করে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তিশা? আমি আর পারছি না এসব নিতে। আমি তোমাকে অনেক বেশি মিস করি। আমি মিস করি তোমার ভালোবাসা, আমি মিস করি তোমার কেয়ার। তিশা, আমি আর পারছি না, অনেক তো হলো, এবার প্লিজ বাসায় চলো। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না, অনেক দেরি হয়ে গেছে।
এখনো কোনো কিছু দেরি হয়নি। তোমার গর্ভে আমার সন্তান বেড়ে উঠছে, আমরা দুজন মিলে ওর খেয়াল রাখবো। আরিয়ান, একটু আগে আমি কি বলেছিলাম? এই বাচ্চা আমি চাই না। তিশা প্লিজ, এমনটা করো না। এই বাচ্চাটা কি দোষ করেছে? আমি কোনো দোষ না করেও আজ দোষী। আমার বাচ্চা তো কোনো দোষ করেনি। আরিয়ান, তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি তোমাকে আর নিতে পারছি না। লাস্ট একটা কথা বলবো তোমাকে আমি। প্লিজ আমার বাচ্চার কোনো ক্ষতি তুমি করো না। শাস্তি তুমি আমায় দাও, আমি মাথা পেতে নিতে রাজি, কিন্তু আমার সন্তান হারাতে চাই না তিশা। আমার এই অনুরোধটা রাখবে প্লিজ? আর কিচ্ছু চাই না আমি। এই কথা বলে আরিয়ান নিজের চোখের পানি মুছে বাহিরে চলে আসে। আর সে তার নিজের বাসায় চলে গেল। বাসায় আসার সাথে সাথে আরিয়ানের বন্ধু হেলাল ফোন করে। আরিয়ান ফোন রিসিভ করে। কি রে, তোর খোঁজ খবর পাচ্ছি না, তুই কোথায়? আমি বাসায় আছি। তোর কি কিছু হয়েছে? গলা এমন শোনাচ্ছে কেন? অনেক কিছুই হয়ে গেছে। কি হয়েছে বল আমাকে। ফোনে এত কথা বলা সম্ভব না, তুই আমার বাসায় আয়। হেলাল ফোন কেটে দিয়ে কিছুক্ষণের মধ্যেই আরিয়ানের বাসায় চলে আসে। আরিয়ান, কি হয়েছে আমাকে বল তুই। আরিয়ান এবার সব কিছুই হেলালকে বলল। হেলাল অনেক অবাক হয়ে গেল। আরিয়ান, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বললি না? আসলে আমার কোনো কিছুই মাথায় আসছে না, কি করব আমি। আর যে নাম্বারটা থেকে এসব মেসেজ আর কল এসছে সেই নাম্বারটাও এখনও অফ। কি করব কিচ্ছু বুঝতে পারছি না দোস্ত। আমি একবার ভাবির সাথে কথা বলতে চাই। আমি জানি তুই কেমন ছেলে, আমি চাই না তোর সাথে খারাপ কিছু হয়ে যায়। আমার একটাই কষ্ট, তিশা আমাকে ভুল বুঝলো। আমার এতদিনের ভালোবাসা ও আমাকে এই চিনল। আরিয়ান, আমি মনে করি ভাবি তার জায়গা থেকে রাগ অভিমান করাটা যথেষ্ট কারণ আছে। তোকে ওসব ভুলে আগে এটা বের করতে হবে কেই মেসেজ কল দিয়েছে। কিন্তু কিভাবে বের করব? নাম্বার অফ। আচ্ছা, আমি ভাবির সাথে কথা বলবো কাল। তুই আর চিন্তা করিস না আরিয়ান, দেখবি সব ঠিক হয়ে যাবে। ভাই, যেন তাই হয়। দুজন আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল হেলাল। আরিয়ান নিজের রুমে বসে ভাবতে থাকে কি করবে সে এখন। তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে আরিয়ানের বন্ধু রায়হান দাঁড়িয়ে আছে। ভিতরে আয়। আরিয়ান, তোর কি কিছু হয়েছে নাকি? তোর মুখ দেখে এমন দেখাচ্ছে কেন? দোস্ত, অনেক কিছু হয়ে গেছে। আমার সংসার ভেঙে যাচ্ছে। তিশা আমাকে ভুল বুঝেছে। মানে? কি জন্য? কি হয়েছে? এবার আরিয়ান রায়হানের কাছে সব কিছুই খুলে বলল। রায়হান হতবাক হয়ে গেল আরিয়ানের কথা শুনে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরিয়ান এখনও রায়হানের কাছে সেই প্রেগন্যান্সির মেডিকেল রিপোর্টের কথা বলেনি। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে রায়হানকে বলল, তুই কি মেডিকেল রিপোর্ট নিতে এসেছিস? কিসের মেডিকেল রিপোর্ট? তুই যে আমাকে প্রেগন্যান্সির মেডিকেল রিপোর্টটা দিয়ে গেলি, সেটা কি ভুলে গেলি? ও, ওটা আমাকে হেলাল দিয়েছে। বলেছে তোর কাছে যেন এটা না রাখি, আর ওর কথা যেন না বলি। কিন্তু কেন? হেলাল তো আমার কাছে নিজে দিয়ে যেতে পারতো। তোর কাছে কেন দিয়ে গেল? আমি জানি না। বলল ওর কি জরুরি কাজ ছিল। রায়হানের কথা শুনে আরিয়ানের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ মাথায় ঢুকছে না। আরিয়ান, তুই একটা কাজ করতে পারিস। এই নাম্বারটা কার, তোকে খুঁজে বের করতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। কিন্তু কিভাবে? তুই আমাকে নাম্বারটা দে। আমার একটা বন্ধু সিম অফিসে কাজ করে, আর আমাদের সব ডিটেলস বলে দিতে পারবে। এই সিম কার নামে রেজিস্টার করা সেটাও জানা যাবে। ঠিক আছে, তুই তাহলে একটু দেখ। আরিয়ান এবার নাম্বারটা দিয়ে দিল। রায়হান তার ফ্রেন্ডকে ফোন দিয়ে সব কিছু বলল। সে আরিয়ানদের সাহায্য করার জন্য রাজি হলো। অন্যদিকে হেলাল চলে গেল তিশাদের বাসায়। বসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপতে দিতেই তিশার আম্মু এসে দরজা খুলে দিল। তিশার আম্মু আগে থেকেই হেলালকে চেনে, কারণ তিশার আম্মু জানে হেলাল তিশা ও আরিয়ানের ফ্রেন্ড। কেমন আছো বাবা? আন্টি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো বাবা, আমি ভালোই আছি। আন্টি, তিশা কোথায়? ওর সাথে আমার কিছু কথা ছিল। তিশা তো ওর রুমে সারাদিন চুপচাপ বসে থাকে, কারোর সাথে কোনো কথাই বলে না, সারাক্ষণ রুমেই বসে থাকে। আচ্ছা আন্টি, আমি তিশার সাথে কথা বলে আসি। ঠিক আছে, যাও, আমি তোমাদের জন্য নাস্তা রেডি করে নিয়ে আসছি। হেলাল এবার তিশার রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তিশা মন খারাপ করে বাহিরের দিকে তাকিয়ে আছে। হেলাল গিয়ে তিশার পাশে বসে। তিশা, তুই নিজের কি অবস্থা করলি? হেলালের কথা শুনে তিশা হেলালের দিকে তাকিয়ে বলল, তুই কখন আসলি? এই তো এইমাত্র এলাম। আন্টি বলল তুই রুমে আছিস, তাই চলে এলাম। আগে বল, তোর অবস্থা কেন? শরীরের দিকে নজর আছে তোর? তিশা কোনো কথা না বলে চুপচাপ বসে রইল মাথা নিচু করে। তিশা, আমার সাথে ছাদে চল, ভালো লাগবে। আমার ইচ্ছে করছে না। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। তিশা, মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কিছু ঠিক হওয়ার নেই। আচ্ছা, তুই এখন আমার সাথে চল, ভালো লাগছে না আমার।
গেলে ভালো লাগবে। হেলাল এবার তিশাকে রাজি করিয়ে ছাদে নিয়ে চলে গেল। এদিকে রায়হানের সেই বন্ধু এতক্ষণে সব ডিটেলস কালেক্ট করে ফেলেছে। সে রায়হানের কাছে সব ডিটেলস মেসেজ করে পাঠিয়ে দেয়। ডিটেলস থেকে আরিয়ান আর রায়হান অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই সিম রেজিস্টার করা হয়েছে একটা মহিলার নামে, তাও সেই মহিলার বয়স হবে 70+। আর সিম রেজিস্ট্রেশন হয়েছে 2 মাস আগে। এই বয়সী একটা মানুষ কিভাবে এমন করতে পারে? রায়হান বলল, আরিয়ান, আমরা তো মহিলার ঠিকানাও পেয়ে গেছি, এখন আর এসব চিন্তা করে লাভ নেই। চল আমরা মহিলার বাসায় যাই। আর যে ঠিকানা দিয়েছে সেটা আমাদের এলাকা থেকে বেশি দূরেও না, পাশের এলাকাতেই তো। ঠিক আছে, চল, দেরি না করে আমরা এখনই চলে যাই। সময় বেশি নেই, তিশা কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। এবার দুজনেই বেরিয়ে পড়ে। অন্যদিকে হেলাল তিশাকে নিয়ে ছাদে চলে যায়। তিশা কোনো কথা বলছে না। হেলাল তিশাকে বলল, তিশা, তোকে মন খারাপ করে থাকলে ভালো দেখায় না। কি করব আমি, বলতে পারিস? আমি যতবার ওই মেসেজ কলের কথা ভাবছি ততবারই আমার অনেক কষ্ট হচ্ছে। আরিয়ান আমার সাথে কেন করবে এরকম, আমি ভাবতেও পারিনি। তিশা, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু কি করবি বল? আরিয়ান না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুই আরিয়ানকে এভাবে একা করে চলে আসবি? আমার কিছু করার ছিল না, আমার অনেক কষ্ট হয়। আরিয়ান যতক্ষণ আমার চোখের সামনে থাকে ততক্ষণ আমার কাছে বেশি খারাপ লাগে, আমি নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়, তাই আমি সরে গিয়েছি। তিশা, তুই এখন একা না, বুঝতে হবে তোর এখন আরিয়ানের সাথে থাকাটা জরুরি। আরিয়ানের সন্তান তোর পেটে বেড়ে উঠছে, আমি মনে করি এর একটা সমাধানের দরকার। শুধু শুধু দুজনেই কষ্ট পাচ্ছিস, তুইও আমার ফ্রেন্ড, আরিয়ানও আমার ফ্রেন্ড, তোরা দুজনেই আমার কাছে সমান। ওইদিকে আরিয়ান কষ্ট পাচ্ছে আর এদিকে তুই। এমন সময় তিশার আম্মু দুজনের জন্য চা নিয়ে আসে। চা দিয়ে উনি আবার চলে গেল। এবার দুজনেই মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে চা খাচ্ছে। এদিকে আরিয়ান আর রায়হান দুজনেই সেই মহিলার বাসায় পৌঁছে গেল। দরজার মধ্যে টোকা দিতেই একজন মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটার বয়স হবে 15 থেকে 16 বছরের মতন। মেয়েটা ওদের দেখে বলল, কারা আপনারা? তুমি আমাদের চিনবে না, আমরা এখানে একটা দরকারে আসছি। কি দরকার বলুন? এটা কি নিশি বেগমের বাসা? হ্যাঁ, উনি আমার দাদি। কেন, কি হয়েছে? আসলে ওনার সাথে আমাদের একটু কথা বলা দরকার ছিল। উনি কি বাসায় আছেন? দাদি তো খুব অসুস্থ। আচ্ছা, আপনারা ভিতরে আসুন। এবার তিনজনে চলে গেল সেই মহিলা রুমে। রুমে গিয়ে দেখে মহিলা ঘুমিয়ে আছে। মেয়েটা তার দাদিকে ডেকে ঘুম থেকে ওঠালো। দাদি, তোমার সাথে ওনারা দেখা করতে এসছেন। মহিলা আরিয়ানদের দিকে তাকিয়ে বলল, তোমাদের তো আমি চিনতে পারলাম না, কারা তোমরা বাবা? আপনি আমাকে চিনবেন না, আমি আরিয়ান আহমেদ, আর ও আমার বন্ধু হেলাল। আপনি আমাদের চিনবেন না, আমি আরিয়ান আহমেদ, আর ও আমার বন্ধু রায়হান। ও আচ্ছা, আমার কাছে তোমরা কেন আসলে? আমি কি 2 মাস আগে একটা সিম কিনেছেন? হ্যাঁ। আপনার নাম্বার অফ কেন? আমার নাম্বার তো অন আছে। অফ কেন হবে? আমি একটু আগেও আমার ছেলের সাথে কথা বললাম। আরিয়ান এবার নাম্বার বের করে মহিলাকে দেখিয়ে বলল, এটা কি আপনার নাম্বার নাকি? এটা তো আমার নাম্বার না। মহিলার কথা শুনে আরিয়ান অবাক হয়ে গেল। কিন্তু এই নাম্বার তো আপনার নামে রেজিস্টার করা আছে, আর এখন আপনি বলছেন এই নাম্বার আপনার না? সত্যি বলছি বাবা, এই নাম্বার আমার না। কি হয়েছে এই নাম্বারে? আরিয়ান এবার মহিলাকে সব ঘটনা খুলে বলল। মহিলার কাছেও খারাপ লাগলো। আরিয়ান মহিলার সাথে কথা বলে বুঝতে পারলো এটা এই মহিলার কাজ হতে পারে না। আচ্ছা আন্টি, আপনি কোন দোকান থেকে সিমটা রেজিস্ট্রেশন করিয়েছেন? মহিলা আরিয়ানকে বলল দোকানের কথা। যে দোকানের কথা বলছে সেই দোকানের আরিয়ানের পরিচিত। মহিলাকে নিয়ে সেই দোকানে চলে গেল। আরিয়ানের সন্দেহ হলো দোকানদার এই মহিলার আইডি কার্ড দিয়ে 2টো সিম রেজিস্ট্রেশন করেছে। এবার সবাই মিলে সেই দোকানে চলে গেল। অন্যদিকে হেলাল আর তিশা দাঁড়িয়ে কথা বলছে। তিশা, আমি তাহলে এখন আসি দোস্ত, খাওয়া দাওয়া ঠিকভাবে করিস, মন খারাপ করিস না। এই কথা বলে হেলাল চলে গেল। তিশা কিছুক্ষণ পরে নিজের রুমে চলে আসে। ওইদিকে আরিয়ান দোকানে গিয়ে বলল, মাহফুজ ভাই, এই নাম্বারটা কি আপনি চেনেন? মাহফুজ নাম্বারটা দেখে বলল, চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। কি হয়েছে আরিয়ান ভাই? এই নাম্বারটা ওনার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, কিন্তু উনি যেটা নিয়েছেন সেটা এই নাম্বার না। আপনি কি ওনার আইডিটা দিয়ে 2টো সিম রেজিস্ট্রেশন করেছেন নাকি? তুমি আমাকে এটা বলো, কি হয়েছে? ভাই, এই সিমটা আমার জীবন শেষ করে দিচ্ছে, আমার সংসার ভেঙে যাচ্ছে। আরিয়ান, আসলে আমি সিমটা তো হেলালকে দিয়েছিলাম। হেলাল আমার কাছে এসে বলল ওর একটা সিমের খুব দরকার, খুব প্রয়োজন। তখন আমি ওকে বলেছিলাম এনআইডি দেওয়ার জন্য, কিন্তু ও বলল অন্য কারোর আইডি দিয়ে করে দিতে। তারপর আমি ওনারটা দিয়ে করে দিয়েছিলাম।
আরিয়ান বুঝতে পারে এই সব কিছুর পেছনে হেলালের হাত রয়েছে, কিন্তু তার মনে একটাই প্রশ্ন, হেলাল কেন এমন করবে? আরিয়ান কি করবে বুঝতে পারছে না। আরিয়ানের সব রায়হানকে নিয়ে বাসায় চলে গেল। আরিয়ান, আমি কিছুই বুঝতে পারছি না, হেলাল কি তাহলে এসব করছে? হেলাল কেন করবে এসব কাজ? আমিও সেটাই ভাবছি। হেলাল ওই দিন আমাকে ওর বাসায় ইনভাইট করেছে, আমি যেতে পারিনি। কিসের জন্য ইনভাইট করেছে? কই, আমাকে তো কিছু বলেনি। আমাকে তো বললো সব ফ্রেন্ডরা আসবে, তোকে বলেনি? এবার সব ক্লিয়ার হয়ে গেল আরিয়ান। আসলে সব কিছুর পিছনে হেলালের অবশ্যই হাত আছে। আমরা সবাই তিশার বাসায় গেলাম, আর সেখানে হেলালকে ফোন দিয়ে আসতে বল। তারপর সব ওখানেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে, চল। আরিয়ান হেলালকে ফোন দিয়ে তিশাদের বাসায় আসতে বলে, আর আরিয়ান আর রায়হান তিশার বাসায় চলে গেল। তিশা আরিয়ানকে দেখে বলল, তুমি আবার কেন এসেছো এখানে? তোমাকে কতবার বলবো, আর আমার তোমাকে সহ্য হচ্ছে না। আরিয়ান চুপ আছে। রায়হান বলল, তিশা দেখো, আরিয়ানকে আমি নিয়ে আসছি। তুমি আরিয়ানকে ভুল বুঝছো। ভুল ঠিক আমি নিজের চোখে দেখেছি ভাইয়া, আমি জানি সব কিছুই, তার জন্যই এখানে আসা। হেলালকে আসতে দাও, তারপর বাকি কথা হবে। এখানে সবাই চলে এসেছে, শুধু হেলাল ছাড়া। সবাই হেলালের অপেক্ষায় আছে। কিছুক্ষণের মধ্যে হেলালও চলে আসে। কি করে কি হয়েছে? এত জরুরিভাবে কি ডাকলি কেন? আরিয়ান হেলালের সামনে গিয়ে বলল, হেলাল, আমি তোর কি ক্ষতি করেছি ভাই? তুই কেন আমার সাথে এমন করলি? আরিয়ানের কথা শুনে রায়হান বাদে বাকি সবাই হতবাক হয়ে গেছে। আরিয়ান বলছে, কি বলছিস এসব? আমি কি করলাম? তুই কি কিছুই জানিস না? কি জানবো আমি? আমি তোর কোনো কিছুই বুঝতে পারছি না। এই নাম্বারটা কার? সত্যি করে বল। আমি কি করে বলবো কার? আমি জানি না এসব। তুই না আমার বন্ধু, কিভাবে পারলি আমার সংসারটা ভেঙে দিতে? আরিয়ান, কি বলছিস তুই? রায়হান বলল, হেলাল, তুই এবার সত্যিটা বল, আমরা সব জেনে গেছি। আর এই নাম্বারটা তোর। তুই মাহফুজ ভাইয়ের দোকান থেকে এই সিমটা কিনেছিস। এখন আবার মিথ্যে কেন বলছিস? আর ওই প্রেগনেন্সির মেডিকেল রিপোর্ট তো তুই আমার হাতে দিয়ে বললি আমি যেন এটা আমার কথা না বলে আরিয়ানের কাছে দিয়ে দিই। এখন এবার আসল ঘটনাটা তুই আমাদের বল। বন্ধু হয়ে আর একটা বন্ধুর সংসার ভাঙবি না আশা করি। হেলাল এবার একটা হাসি দিয়ে বলল, এসব ছিল আমার মাস্টার প্ল্যান। আসলে সবকিছু আমিই করেছি। হেলালের কথা শুনে তিশা অনেক বেশি অবাক হয়ে গেল। তিশা হেলালের কাছে গিয়ে বলল, তুই এমনটা কেন করলি? কারণ আমি তোকে কলেজ লাইফ থেকে ভালোবাসতাম, কিন্তু তুই ভালোবাসতিস আরিয়ানকে। এবার আমাদের না জানিয়ে আরিয়ানকে তুই বিয়েও করে নিলি। তখন আমি অনেক কষ্ট পেয়েছি। আমি শুধুই একটাই সুযোগের অপেক্ষা করছিলাম, আর সেই সুযোগ আমি পেয়েও যাই। তাই আমি ওই দিন মাহফুজ ভাইয়ের দোকান থেকে একটা সিম নিয়ে আসি, আর একটা ভুয়া প্রেগনেন্সি রিপোর্ট বানিয়ে সেটার উপরে নাম কেটে দিয়ে রায়হানকে দিয়ে বলি এটা যেন আরিয়ানকে দেয়। তারপর আমি সেই সিম আমার কাজিনের কাছে নিয়ে আসি, আর আমি আরিয়ানের বাসায় লুকিয়ে চলে আসি। যখন দেখলাম আরিয়ান ওয়াশরুমে গেছে, তখন আমি আমার কাজিনকে বলি ফোন দিতে, আর আমি যেটা চেয়েছি সেটাই হয়েছে। কিন্তু আমি যখন জানতে পারি তিশা প্রেগনেন্ট, তখন আমি সত্যিই বুঝতে পারি এটা আমার করা উচিত হয়নি। আমি সাহস করে কিছু বলতেও পারছিলাম না। মনের ভিতর ভয় কাজ করছিল, তাই আমি তিশাকে বোঝাতে আসলাম। ভাবলাম সত্যিটা বলে দেব, আমি তাও বলতে পারিনি। আমাকে তোরা পারলে ক্ষমা করে দিস। হেলাল এবার তিশার কাছে গিয়ে বলল, তিশা, পারলে আমাকে ক্ষমা করে দিস। আরিয়ান খুব ভালো ছেলে। এই কথাটা বলতেই তিশা হেলালের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। হেলাল মাথা নিচু করে রইল। তোকে আমি নিজের ভাইয়ের মতন জানতাম, আর তুই এমন করবি ভাবতে পারিনি। পারলে আমাকে ক্ষমা করে দিস, আমি সত্যিই অনুতপ্ত। আরিয়ান, পারলে আমাকে ক্ষমা করে দিস ভাই। আমি নিজের স্বার্থের জন্য তোদের কষ্ট দিয়েছি। যে নিজের ভুল বুঝতে পারে আর যে নিজের ভুলের অনুতপ্ত হয় তাকে ক্ষমা করে যায়। একটা কথা কি জানিস হেলাল, আমি তোকে নিজের বন্ধু না, ভাই মনে করি। সরি আরিয়ান, মাফ করে দিস। এই কথা বলে হেলাল চলে গেল। হেলাল চলে যাওয়ার পর বাকিরাও চলে গেল। শুধু দাঁড়িয়ে আছে তিশা আর আরিয়ান। তিশা এবার আরিয়ানের কাছে এসে বলল, আরিয়ান, সরি, আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে দোষ দিচ্ছি না, তোমার জায়গায় আমি থাকলে এমনই রিয়্যাক্ট করতাম। বাদ দাও এসব। আমি জানি তুমি আমার ওপরে রাগ করে আছো। এই কথা বলে তিশা আরিয়ানের পা ধরে ক্ষমা চাইতে যাবে, এমন সময় আরিয়ান তিশাকে আটকে দিয়ে বলল, তিশা, আমি তোমার ওপরে রাগ করিনি, আর তুমি এখন থেকে নিজের যত্ন নেবে। কি করেছো নিজের অবস্থা? আমাদের সন্তানের কথা তো ভাবতে হবে এবার থেকে। তিশা কোনো কথা না বলে আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ানও তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর থেকে তাদের সংসার খুব ভালোভাবেই চলতে থাকে। আরিয়ান তিশার অনেক খেয়াল রাখে, সবসময় তিশার পাশে থাকে। কয়েক মাস পরে তাদের একটা কন্যা সন্তান জন্ম হয়। সন্তান নিয়ে দুজনেই খুব খুশি। তারপর থেকে তারা খুব ভালোভাবেই দিন কাটতে থাকে। দুজন দুজনের পাশে থাকে সব সময়। প্রিয় দর্শক,
এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।